তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেখাতে চাচ্ছি। আশা করছি এই পাঠটি তোমাদের খুবই ভালো লাগবে। এখন আমরা সেই পাঠে ফিরে যাব। পাঠের বিষয় হলো ঐকিক নিয়ম। এই সমস্যার মূল বিষয়গুলো হলো ঐকিক নিয়ম, অর্থাৎ আমরা আজকে যে জিনিসটা শিখব সেটি হলো ঐকিক নিয়ম। এই বিষয়টা আমাদের আজকে খুবই গুরুত্বপূর্ণ, আমার কাছে মনে হয়েছে খুব একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট বা গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমরা জানি যে এক থেকে ঐকিক শব্দের উৎপত্তি। আমরা একটু এখানে ঐকিক নিয়মটা কি আমাদের আজকে কাজের মাধ্যম দিয়ে আমরা এটা বুঝে ফেলবো। শেষে ঐকিক নিয়মের সংজ্ঞাটা আমরা সবাই মিলে দেওয়ার চেষ্টা করব। আশা করছি তোমরা আমাদের এই ঐকিক কী জিনিস সেই জিনিসটা আমরা বোঝাতে পারবো তোমাদেরকে। আমরা খেয়াল করি যে এক হলো বিশেষণ আর ঐকিক হলো বিশেষ্য। অর্থাৎ এক থেকেই যদি আমরা ধরি যে একের সাথে তুলনা করে কোনো গাণিতিক সমস্যা যখন সমাধান করা হয় সেটিকে আমরা ঐকিক নিয়ম বলতে পারি। একটু বোর্ডের দিকে খেয়াল করো তোমরা সকলে। মনে রাখার জন্য এই নিয়মের যে চারটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটি আমরা এখন ধাপে ধাপে একটু খেয়াল করে বোঝার চেষ্টা করি এবং সবাই তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে চারটি গুরুত্বপূর্ণ বিষয় মানে চারটি শর্ত। এই ঐকিক নিয়মের সমস্যা সমাধান করতে গেলে এই চারটি শর্ত পূরণ করার কৌশল যদি আয়ত্ত থাকে তাহলে এই জাতীয় সমস্যা সমাধান করা খুব সহজ হয়। প্রথম শর্তটা এরকম, একটি কলার দাম 5 টাকা। ধরে নেওয়া হয়েছে এখানে যে সবগুলো কলাই সমান, তাহলে একটি কলার দাম 5 টাকা হলে ঠিক অনুরূপ 6টি কলার দাম কত টাকা হতে পারে। এখানে কেন এটা 5 গুণ 6 সমান 30 হলো এই জিনিসটা তোমাদের আমি একটু বোঝাতে চাচ্ছি। সেখানে খেয়াল করি যে কলার সংখ্যা প্রথমে ছিল একটি, দাম ছিল 5 টাকা। কলার সংখ্যা একের স্থলে যদি 6 বসে তাহলে পরে আমরা এখানে কি ঘটনা ঘটলো, কলার সংখ্যা 1 থেকে 6 বসার কারণে কলার সংখ্যা বৃদ্ধি পেয়ে গেল, অর্থাৎ কলার সংখ্যা 1-এর বদলে 6 হয়ে গেল। তাহলে দামের পরিমাণও ওই 5 টাকা থাকবে না। ঠিক দাম যে পরিমাণে একটি কলার ছিল 6টি কলা কিনতে গেলে ঠিক ওরকম 6টি 5 টাকা দেওয়া লাগবে। অর্থাৎ একটি কলার যে দাম 6টি কলার ওই একটি কলার দামের সমপরিমাণ টাকাকে 6 দিয়ে গুণ করে হয় 30 টাকা। অর্থাৎ এখানে যে কৌশলটি তোমাদের মনে রাখার দরকার যে এখানে কলার সংখ্যা বাড়াতে দামের পরিমাণ বেড়ে গেছে, সেই জন্যই এখানে গুণ হয়েছে। এই কৌশলটা এরকম যেখানে বৃদ্ধিতে বৃদ্ধি, অর্থাৎ এখানে কলার সংখ্যা বেড়েছে বলে দামের পরিমাণও বেড়েছে। তাহলে আমরা এই যে কৌশলটা আমাদের এখানে কেন গুণ হলো আমরা খুব সহজে এখানে বুঝতে পারি যে বৃদ্ধিতে বৃদ্ধি, অর্থাৎ কলার সংখ্যা বৃদ্ধি হওয়ার কারণে দামের পরিমাণও বৃদ্ধি হয়েছে। এইটা আমাদের এই নিয়মের প্রথম কৌশল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই জিনিসটা যদি মনে রাখো খুবই উপকৃত হবে। এর পরবর্তী যে কৌশলটা আসে সেটি হলো এভাবে যে 10টি বল পেনের দাম 60 টাকা। ধরে নেওয়া হয়েছে 10টি বল পেনের প্রত্যেকটা বল পেনের দামই সমান। যদি এমনটি হয় যে 10টি বল পেনের দাম 60 টাকা হয় তাহলে 10টি এর বদলে যদি একটি বল পেন কেনার প্রয়োজন হয় তাহলে কত টাকা লাগবে। এক্ষেত্রে কৌশল আমরা যেটা একটি বল পেন বলি আর কলম বলি এর দাম অবশ্যই 10টির তুলনায় কম হবে। সেক্ষেত্রে আমরা খেয়াল করে দেখি যে 10টি বল পেনের দাম 60 টাকা, অতএব 10টির বদলে যদি আমরা একটি বল পেন কিনি তাহলে কত টাকা পড়বে, ওই 60 টাকা 10 ভাগের 1 ভাগ। কি কারণে এখানে কলমের সংখ্যা 10টি ছিল, কমে হলো 1টি। 10টি কলমের দাম ছিল 60 টাকা, একটি কলমের দাম হবে ওই 60 টাকা 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ 6 টাকা। এখানে যে কৌশলটি কাজে লাগলো সেটি হলো অনেক কলমের সংখ্যা কমে গেল, তার মানে হ্রাস পেয়ে গেল, আর কলমের দামও এখানে হ্রাস পাওয়ার কারণে ভাগ হয়েছে। কৌশলটা আমাদের এখানে হ্রাসে হ্রাস, অর্থাৎ কলমের সংখ্যা কমাতে দামের পরিমাণ কমে গেছে বলে ভাগ হয়েছে। এই কৌশলটা আমরা মনে রাখবো যে হ্রাসে হ্রাস, এই কৌশলটা আমাদের এখানে কাজে লেগেছে। এর অথবা আমরা যদি এভাবে বলি যে 8 টুকরা কাপড়ের দৈর্ঘ্য 24 মিটার,
এখন 8 টুকরার বদলে যদি 1 টুকরা কাপড় কেউ মানে কিনতে চায়, তাহলে সে তার দৈর্ঘ্য কতটুকু হবে? তাহলে 8 টুকরা কাপড়ের দৈর্ঘ্য 24 মিটার যদি হয়, তাহলে 1 টুকরা কাপড়ের দৈর্ঘ্য হবে ওই 24 মিটারের 8 ভাগের 1 ভাগ। অর্থাৎ এখানেও কাপড়ের টুকরা 8-এর বদলে 1-এ নেমে আসলো, তাহলে হ্রাস পেল। এখানেও দৈর্ঘ্যের পরিমাণ ওই 24 মিটারের 8 ভাগের 1 ভাগ হয়ে গেল। এখানেও 24 মিটারের স্থলে 3 মিটার হয়ে গেল। আমরা যে কৌশলটি আগে দেখলাম ঠিক একই কৌশল কিন্তু এখানে প্রয়োগ করে, অর্থাৎ হ্রাসে হ্রাস, এই কৌশলটি প্রয়োগ করে এই জাতীয় সমস্যার সমাধান হয়। তাহলে আমরা দ্বিতীয় কৌশলটাও শিখে নিলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটা জিনিস একটু ভয় পেয়ে যাই অনেক সময়। আশা করছি তোমরা আমার এই আজকের এই কাজ থেকে এই দুটি শর্ত আয়ত্ত করতে পেরে তোমাদের মন থেকে ভয়কে দূরে ঠেলে দিবে। সেটি হলো, যদি আমরা কোনো সমস্যার সমাধান করতে যেয়ে দেখি যে কাজ, লোক ও সময় বিষয় আছে প্রশ্নের মধ্যে, তাহলে সেক্ষেত্রে আমাদের এই দুই কৌশলের কাজ সম্ভব নাও হতে পারে। সে কারণে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে কিছু ভিন্ন কৌশল আছে। এই কৌশলটা আমরা একটু মাথায় রাখার চেষ্টা করি। 7 জন লোকে একটি কাজ করতে পারে 12 দিনে। আবার আমরা খেয়াল করি, 7 জন লোকে একটা কাজ করতে পারে 12 দিনে। এখন 7 জনের বদলে যদি 1 জন লোকে একটি কাজ করতে হয়, তাহলে পরে সময় কম লাগবে না বেশি লাগবে? এখানে আমরা অনেক সময় বেকায়দায় পড়ে যাই। আসলে এখানে যদি আমরা একটু খেয়াল করি যে লোক সংখ্যা 7 জন ছিল বলে কাজটা 12 দিনে হতো, কিন্তু 7 জনের বদলে যদি একজন লোক দিয়ে ওই কাজটা করতে হয়, তাহলে পরে তো সময় অনেক বেশি লাগবে। এক্ষেত্রে যে কৌশলটা লোকের সংখ্যা কমিলে সময়ের পরিমাণ বাড়িবে, আমরা এই কৌশলটা কাজে লাগাবো। সেটি হলো, অর্থাৎ 7 জন লোকে একটি কাজ করতে পারে 12 দিনে, 1 জন লোকে একটি কাজ করতে পারে, অর্থাৎ ওই কাজটা যদি করতে হয়, তাহলে 7 জন লোকে যে কদিন লাগেছে 1 জন লাগে তার 7 গুণ বেশি সময়, অর্থাৎ 84 দিন সময় লাগবে। এখানে যেটা কৌশল, এখানে লোকের সংখ্যা কমাতে মানে হ্রাস পেল, লোক সংখ্যা হ্রাস পেয়ে গেল, সেই কারণে সময়ের পরিমাণ বেড়ে গেছে। তাই কৌশলটা হলো হ্রাসে বৃদ্ধি। তোমরা যদি এটা মনে রাখো যে লোকের সংখ্যা কমিলে দিনের সংখ্যা বাড়িবে, অর্থাৎ এখানে যায় এসে গুণ হবে, তাহলে আমরা এটা আমাদের কাজে লাগাতে পারবো। এইটাই আবার আর একটু খেয়াল করি, দিনকে এদিকে নিয়ে এসে 2 দিনে কাজটি শেষ করতে পারে 5 জনে। 2 দিনের বদলে যদি 1 দিনে কাজটা শেষ করতে হয়, তাহলে কিন্তু ওই 5 জন দিয়ে হবে না, কারণ সময়ের পরিমাণ কমে গেছে। সময় এখানে 2 দিন ছিল, 5 জনে করেছে। এখন সময় 2 দিনের বদলে যদি 1 দিন হয়, তাহলে সময় আমার 2 দিনের কাজ 1 দিনে করতে হলে লোক সংখ্যা তখন বেশি লাগবে। এখানেও সময়ের পরিমাণ কমে যাওয়ার কারণে লোকের সংখ্যা অবশ্যই বেশি লাগবে, যার কারণে এখানে গুণ হয়েছে, অর্থাৎ হ্রাসে বৃদ্ধি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে 4র্থ নম্বর যে শর্তটা, সেটি আমরা একটু খেয়াল করি। সেটি হলো যে 1 জন লোকে ধান কাটতে পারে 15 দিনে। কোনো একটা জমির 1 জন লোকে যদি ধান কাটতে হয়, তাহলে পরে 15 দিন সময় লাগবে। ঠিক 1 জনের বদলে যদি 5 জন লোকে ওই ধানটা কাটতে হয়, ওই ধানের জমির পরিমাণ ঠিক রেখে, তাহলে সময়, লোকের সংখ্যা এখানে বেড়ে যাচ্ছে, সময় কিন্তু আগেই ফুরিয়ে যাবে, অর্থাৎ সময় অনেক কমে ধান কাটা হয়ে যাবে। সেক্ষেত্রে কী হবে, এখানে লোকের সংখ্যা বাড়াতে সময়ের পরিমাণ কমে যাবে। এখানে ওই দিনের সংখ্যাকে এই 5 দিয়ে ভাগ করে 3 দিনে হয়ে যায়, অর্থাৎ 1 জন লোকে ধানটা কাটতে হবে যদি 15 দিন সময় লাগে, সেক্ষেত্রে 5 জন লোকে ধান কাটলে পারে 15কে 5 দিয়ে ভাগ করলে 3 দিন সময়, 3 দিনে ধান কাটা হয়ে যাবে। এখানে যে কৌশলটা কাজে লাগলো, যে এখানে বৃদ্ধিতে হ্রাস, অর্থাৎ লোকের সংখ্যা বাড়াতে দিনের বা সময়ের পরিমাণ কমে গেছে। এখানে এই কৌশলটা হলো বৃদ্ধিতে হ্রাস। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই 4টি খেয়াল করি, এখানেও 1-এর সাথে তুলনা করেছি, এখানেও 1-এর সাথে তুলনা করেছি, এখানেও 1-এর সাথে তুলনা করেছি, এখানেও 1-এর সাথে তুলনা করে কাজ, এখানেও 1-এর থেকে তুলনা করে কাজ, এখানেও 1-এর সাথে তুলনা করেই বিভিন্ন রকম ফলাফল আমরা পেয়ে যাই। এই যে ফলাফলটা পেয়ে যায়, এই কৌশলটার নামই হলো ঐকিক নিয়ম।
এই নিয়মে আমরা এই জাতীয় সমস্যার সমাধান করতে পারবো। এখন তোমাদের সামনে যে প্রশ্নটি আমার সামনে এসেছে সেই প্রশ্নটি আমি তোমাদেরকে একটু বোর্ডে করাই দিতে চাই যাতে করে তোমরা সুন্দরভাবে এটা বুঝতে পারো। প্রশ্নটি হলো তোমাদের সামনে, কোনো ছাত্রাবাসে 400 জন ছাত্রের 30 দিনের খাবার আছে, অর্থাৎ সেই ছাত্রাবাসে 400 জন ছাত্র আছে এবং যে খাবার আছে তাতে 30 দিন চলে। এইভাবে এর উপর ভিত্তি করে নিচে 3টি প্রশ্ন আছে, এই 3টি প্রশ্নের উত্তর এইটার উপর ভিত্তি করে তোমাদেরকে দেওয়ার কথা বলা হয়েছে। এখন তোমরা যেহেতু দূরে আসো, এখন এটা আমি তোমাদেরকে সাথে নিয়ে এই কাজটা করে দিতে চাই। নাম্বার ক যদি আমরা সমাধান লিখি এভাবে আসে, প্রথমে লিখব সমাধান, দেব ক। শর্ত কি? 200 জন ছাত্র আসলে ছাত্রাবাসের ছাত্র সংখ্যা কত হবে? আমরা উদ্দীপকে দেখি যে ছাত্র আগে থেকে আছে 400 জন, আর এখন 200 জন ছাত্র আসলে ছাত্র সংখ্যা বেড়ে গেল। তাহলে আমরা লিখি ছাত্র আছে 400 জন, নতুন আসলো 200 জন। তাহলে আগে যে ছাত্র ছিল সেটা থাকলোই, তার থেকে আরো 200 তার উপরে নতুন করে যোগ হলো, মোট ছাত্র সংখ্যা। আমরা যদি সংখ্যা ব্যবহার করি তাহলে জন ব্যবহার করা উচিত না আমাদের, কারণ আমরা যে সংখ্যা শিখেছি সেই সংখ্যায় লিখে দেব। 400 এইভাবে লিখে দিলে আমাদের জন্য ভালো হয়, অর্থাৎ 600। তাহলে আমরা আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তরটা আমরা পেয়ে গেছি। যদি 200 জন ছাত্র আসে তাহলে ছাত্রাবাসের ছাত্র সংখ্যা হবে 600। এখন ক অংশের উত্তর আমরা সহজে পেয়ে গেলাম, অর্থাৎ 2 নম্বর প্রশ্নের উত্তর আমাদের দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা খ নাম্বারে একটু তাকিয়ে দেখতে পারি যে 200 জন ছাত্র আসলে ওই খাদ্যে তাদের কতদিন চলবে। এই খ নাম্বার প্রশ্নের উত্তর আমরা জানি যে 400 জন যদি থাকতো, 400 জন ছাত্র থাকতো, তাহলে আমরা খটা এখানে সমাধান করার চেষ্টা করি। 400 জন ছাত্রের খাদ্যে চলে 30 দিন। হ্যাঁ, 30 দিন। এখন এই যে কৌশল আমরা এখানে যেটা শিখেছি, অর্থাৎ একজন ছাত্রের ওই খাদ্যে কতদিন চলবে। 400 জনেরই যদি 30 দিন চলে, তো 400 জনের বদলে ছাত্র সংখ্যা এখানে কমে যাচ্ছে, এখানে হ্রাস পেয়ে যাচ্ছে। তাহলে একজন ছাত্রের ওই খাদ্য ফোরাতে অনেক দিন সময় লাগবে, অর্থাৎ 30 গুণ 400 এতদিন লাগবে, অর্থাৎ 3 4 12 ডানে 3টা 0, এতদিন একজন ছাত্রের লাগবে। এখন একজনের যদি খাদ্য ফোরাতে 12,000 দিন লাগে, অর্থাৎ এখন 400 বদলে ওই 600 জনের ছাত্রের চলবে কতদিন। এখানে লোক সংখ্যা বেড়ে গেছে, আমরা এখানে 600 দিয়ে ভাগ করব। আচ্ছা, এবারে দুটো শূন্য বাদ দিতে থাকলো 120, আর এখানে 6। এখানে যদি ধরি তাহলে এখানে 20 দিন, অর্থাৎ 600 জন খাদ্য যদি 200 জন আসার কারণে 600 জন হয়ে গেল, সেই 600 জনের চলবে 20 দিন, অর্থাৎ 30 দিনের খাদ্য 20 দিনে যে ফুরিয়ে যাবে। এটি আমাদের ছিল খ নাম্বার প্রশ্নের সমাধান। এরপরে আসে গ নাম্বার, আরেকটি অংশ আছে। গ নাম্বারটা কি? 40 জন ছাত্র চলে গেলে ওই খাদ্যে কতদিন চলবে, অর্থাৎ 30 দিনের খাদ্যই 400 জনের বদলে যদি 40 জন ছাত্র অন্যত্র চলে যায়, তাহলে ছাত্র সংখ্যা থাকে 40 জন ছাত্র
অন্যত্র চলে গেলে থাকে 400-40 জন, অর্থাৎ 360 জন। এখন খাদ্যের পরিমাণ ঠিকই আছে। আমরা যদি লিখি 40, এবার লিখি 400 জন ছাত্রের খাদ্য আছে বা চলবে 30 দিন, আমরা এইভাবে লিখতে পারি আমাদের ভাষা দিয়েই। এখানে একজন ছাত্রের খাদ্য আছে বেশি, অর্থাৎ একজন যদি বেশি খায় ফেরাতে হয় তাহলে তার বেশি দিন লাগে। অর্থাৎ এখানে যে থাকে গুণ হলেও তাকে আগে লিখতে হয়, ভাগ হলেও তাকে আগে লিখতে হয়। এটা আমরা দেখি 3 4 গুণে 12, ডানে 3টা 0, অর্থাৎ 12,000 দিন। এইভাবে যেহেতু 40 জন চলে যাওয়ার পরে এখন ছাত্র আমাদের আছে হলো ছাত্রাবাসে 360 জন, তাহলে আমরা এখানে লিখব 360 জন ছাত্রের কতদিন চলবে। এখানে সেই প্রথমে হ্রাসে কৌশল আর এখানে বৃদ্ধিতে কৌশল, অর্থাৎ লোক সংখ্যা বেড়ে গেল, খাদ্য একটু আগেই ফুরায়ে যাবে। 360 ভাগ করে দিয়ে থাকে হলো একটা করে শূন্য আমরা বাদ দিই, অর্থাৎ 10 দিয়ে ভাগ করি, তাহলে 1236। আমরা যদি আর একটু কৌশল করি, সেটি হলো 12 দিয়ে ভাগ করি। 12 দিয়ে ভাগ করলে এটা হবে না 3, আর এটা হবে না 100। এখন 100কে 3 দিয়ে ভাগ করলে হয় 33 পূর্ণ 3-এর 1 দিন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা মজার প্রশ্ন দেখলাম, সমাধান করতে চেষ্টা করলাম। এই জাতীয় প্রশ্ন তোমাদের 15 সাল থেকে এ পর্যন্ত যে মানে বার্ষিক পরীক্ষায় বলো আর সমাপনী পরীক্ষায় বলো যে বা মডেল টেস্টে বলো, যে সমস্ত প্রশ্নগুলো এসেছে তার ভিতরে এই জাতীয় প্রশ্ন কিছু কিছু তোমরা খুঁজে পাবে। আশা করছি তোমরা আমার এই কৌশলগুলো কাজে লাগিয়ে ঐকিক নিয়মে যে জাতীয় সমস্যা তোমাদের সামনে আসে সেগুলো সুন্দরভাবে সমাধান করতে পারবে। আর এই 4টি শর্ত তোমাদের মনে রাখার জন্য আহ্বান জানাচ্ছি যে বৃদ্ধিতে বৃদ্ধি, হ্রাসে হ্রাস, হ্রাসে বৃদ্ধি আর বৃদ্ধিতে হ্রাস, এই 4টি শর্ত পূরণ মনে রাখলেই এই জাতীয় সমস্যার সমাধান তোমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। আশা করছি তোমরা আমার এই পাঠ থেকে উপকৃত হবে এবং পরবর্তী পাঠের অপেক্ষায় থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমার পাঠ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।